নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে তনয় রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন প্রত্যেকটা দিন সকাল 8টা এবং সেই সকাল 8টা মানেই চা আড্ডার খবর নিয়ে আলোচনা থাকে। বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো ঘটে যায় সেটা হয়তো অনুভূতিপ্রেত, অর্থাৎ ঘটনা ঘটার কোনো রকমের কোনো দরকার ছিল বা প্রয়োজনীয়তা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখুন চার্চিল বহু যুগ আগে বলে গিয়েছিলেন যে একজন সুস্থ নাগরিক তিনি দেশের বড় সম্পদ। শুধু দেশ নয়, মাথায় রাখতে হবে এই রাজ্যের ক্ষেত্রেও তাই। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে এত অসুস্থ হয়ে মানুষজন তারা হাসপাতালে যাচ্ছেন কিন্তু তারা চিকিৎসা কেন পাচ্ছেন না? কেন তাদেরকে হয়রান হয়ে ফিরতে হচ্ছে? কেন সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে? শুধু তাই না, একই সঙ্গে এত বড় বড় করে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অত্যাধুনিক প্রযুক্তি, অত্যন্ত উন্নত মানের হাসপাতাল পরিষেবা যেখানে ব্যবস্থা করা হচ্ছে, সেখানেও কেন এইরকম সমস্যাগুলো সামনে আসছে তা নিয়েই আজ আমাদের আলোচনা থাকবে। তাহলে কোথাও গিয়ে কি উদাসীনতা, রাজ্য সরকারের উদাসীনতা এক্ষেত্রে কাজ করছে? তা নিয়ে আমরা আলোচনা তো করবো, উত্তর খোঁজবার চেষ্টা করবো একেবারে, কিন্তু তার আগে নজর রাখবো একটা বিশেষ প্রতিবেদনে। দেখুন। বেড না মেলায় কাঁদছেন রোগীর পরিজনরা, কিন্তু তাতে কি? হাসপাতালে ছুটির আমেজে কোনো খামতি নেই। খাস কলকাতার নামী হাসপাতালগুলিতে ধরা পড়ল এমনই চিত্র। রবিবার ল্যাব বন্ধ থাকায় হচ্ছে না টেস্ট, তাই ভর্তিরও কোনো আশা নেই। জেলার হাসপাতালগুলি থেকে হতাশ হয়ে কলকাতায় এসেও নেই সুরাহা। হাসপাতালের বাইরেই শুয়ে মুমূর্ষু রোগী। এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে। সেই মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে এমার্জেন্সির সামনে যে গাছতলা রয়েছে, সেই গাছতলায় গতকাল সন্ধ্যা থেকে জঙ্গিপুরের মুর্শিদাবাদের এক বাসিন্দা তিনি পরিষেবা পাওয়ার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য এসেছেন, কিন্তু বেড পাচ্ছেন না। হাসপাতালে দালাল চক্র সক্রিয় থাকার মতো গুরুতর অভিযোগ করছেন রোগীর পরিজনরা। টাকা দিলে তবে মিলছে বেড। জন্য এখানে রেফার করেছে আমাদের। সেই রুগী নিয়ে এসেছি আপনার 6:30টার সময়। 6:30টাতে এখানে এসে ডাক্তার দেখিয়েছি। ডাক্তাররা বলেছে যে রিপোর্ট এখানেও বলেছে রিপোর্ট করতে হবে। তো এখানে রিপোর্ট তো আজকে রবিবার, আজকে হবে না। এসএসকেএমের মতো হাসপাতালের অবস্থাও তথৈবচ। হাসপাতালে বেডের চরম আকাল। রবিবার বলে ডাক্তারের সংখ্যাও কম। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও ঠাঁই হয়েছে হাসপাতালের বাইরে। চিকিৎসা শুরুর আর্জিতে কান্নায় ভেঙে পড়েছেন রোগীর পরিজনরা। দিদি, আমার ছেলেকে কিছু করো, আমার ছেলেকে দিদি কিছু করো। এসএসকেএম হসপিটাল বলছে সে বেড নেই, যার ফলে একটা মুমূর্ষু রোগী, ক্রিটিক্যাল কন্ডিশন, ইনফেকশন ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, গা থেকে মাংসপিণ্ড ধীরে ধীরে খুলে আসছে, তারও ট্রিটমেন্ট হচ্ছে না এসএসকেএম হসপিটালে। আমার ছেলের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ঢুকতেই দিচ্ছে না ভেতরে। আমি এখানে এনেছি, আমার ভর্তি দিচ্ছে না, ছেলে পড়ে আছে এমার্জেন্সি কেস। রাতের থেকে সব হসপিটাল ঘুরছি, আমার ছেলে কোথাও অ্যাডমিট করছে না। দিদিকে জানান, আপনারা দিদিকে জানান। অবস্থা খারাপ পেশেন্টার, মানে 21 বছর বয়স। এই যে পেশেন্ট আমার ছবি এখানে বসিয়ে রেখেছে, এখনোই আশা আছে এখানে ভর্তি হওয়ার জন্য, কিন্তু এরা কেউ কিছু করছে না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা নিয়ে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। স্বাস্থ্য ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী এমন জায়গায় এনে দিয়েছেন যে এখন মুখ্যমন্ত্রীকে আমাদের রেফার করে অন্য কোথাও পাঠানো উচিত। এই রাজ্যে রাখলে পরে কিছু হবে না। মানুষ আশা করি বুঝতে পারছেন এবং আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীকেও রেফার করবেন, একটু অপেক্ষা করুন। দুর্নীতিতে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বেড পেতে যেখানে কোনো অসুবিধা হয় না, সেখানেই চিকিৎসা পেতে নাজেহাল আমজনতা। কলকাতা থেকে সৈকত পাল ও তুলিকা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে ছবিটা আমরা দেখালাম সেই ছবিটা এ রাজ্যেই এরকম পরিস্থিতি তৈরি হয় তনয়া, যখন দেখা যায় যে গাছের তলায় একজন রোগী দিনের পর দিন তিনি শুয়ে রয়েছেন। আবার কখনো দেখা যায় হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে মর্মান্তিক রোগে আক্রান্ত রোগী পড়ে রয়েছেন, কিন্তু চিকিৎসকদের কোনো হেলদোল নেই। এবং সেই খবর আমরা লাগাতার সম্প্রচার করার পর অবশেষে নড়ে চড়ে বসে স্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছবিটাও দেখা যায়। আবার এ রাজ্যে এই ছবিটাও দেখা যায় যে একজন মা তার সন্তানকে সুস্থ করবার আশায় হাসপাতালের দ্বারস্থ হন, কিন্তু সেখান থেকে মৃত শিশুকে বাইরে নিয়ে আসেন। সত্যি রাজ্যের অবস্থাটা কি? স্বাস্থ্যই তো সম্পদ। এই প্রশ্নটা, এই ব্যাপারটা যখন বারবার সামনে আসে তখন কঙ্কালসার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা বারবার সামনে আসে। কেন আসতে পারে বলুন তো এই ছবিটা? কেন সাধারণ মানুষ তাদের
পরিষেবাটুকু পাবেন না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কবে সুস্থ হবে তনয়া, এটাই তো বোধহয় সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। শুধু কি তাই, তারই সঙ্গে কবে বন্ধ হবে এই রেফার রোগ, যেই রেফার রোগের বলি হতে হচ্ছে একরত্তি শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষজনকে, মুমূর্ষু রোগীদের। হাসপাতালে আবর্জনা আছে, রক্ত নেই, কবে শুশ্রূষা হবে সেই প্রশ্নের উত্তরটাও নেই। কেন পাল্টাচ্ছে না রাজ্যের স্বাস্থ্যের এই বেহাল দশা? ওই যে প্রথমে বলেছিলাম, তাহলে কি কোথাও গিয়ে একটু উদাসীনতার বিষয়টা সামনে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে? সদিচ্ছা, উদাসীনতা, এই বিষয়গুলো এবং একই সঙ্গে ব্যর্থতা ঢাকতে যে বারংবার এই ঘটনাগুলো ঘুরছে এবং তারপর সাফাই দেওয়া হচ্ছে কোথাও না গিয়ে চিকিৎসকেরা তারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। আলোচনা আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই স্টুডিওতে রাজা গোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, এবং তিনি নিজেও একজন পেশায় চিকিৎসক, সুতরাং তার কাছ থেকে আরও অনেকটা খোলসা করে গোটা বিষয়টা আমাদের বোঝার রয়েছে, জানার রয়েছে, এবং স্বাগত জানাই আপনাকে। এবং তার সঙ্গে আমাদের এই স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন রাধামোহন রয়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ হয়ে তিনি কথা বলবেন। আরও একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা। একেবারেই ডক্টর সজল বিশ্বাস রয়েছেন, চিকিৎসক, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি যোগদান করেছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। তনয়া, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, তারই মাঝে গতকালকে আমাদের প্রতিনিধি হাসপাতালের বাইরে গিয়ে একটা অদ্ভুত ছবি দেখতে পেল। হাসপাতালে পরিষেবা মিলছে না, হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে না। কেন? কেননা ডাক্তাররা ছুটিতে রয়েছেন। ছুটিতে থাকতেই পারেন, কিন্তু একসঙ্গে সবাই কি ছুটিতে যেতে পারেন তনয়া? এটাই হয়তো সব থেকে বড় প্রশ্ন, যে সবাই ছুটিতে কি করে গেলেন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে স্যাংশন হলো কি করে? অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ওই হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে কিছুটা হলেও কিন্তু দায়বর্তা। যাই হোক, এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। সবার প্রথম আমাদের সঙ্গে রাধামোহন বাবু রয়েছেন, সুতরাং এখান থেকে একটু জানবার চেষ্টা করি। রাজ্যের এই যে একটার পর একটা অভিযোগগুলো স্বাস্থ্যক্ষেত্রে উঠে আসছে, বাকি অভিযোগ তো ছেড়ে দিন, আজকে সেসব নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না, আজ কেবলমাত্র স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, আশা রাখবো একেবারে পয়েন্টের দিকে আমাদের নজর থাকবে, আলোচনা শুরুতেই বলে রাখি। এবং সেক্ষেত্রে কি মনে হয় যে এই সমস্যাগুলো সামনে আসছে কেন? কোথাও গিয়ে এগুলো কি রেকটিফাই করা সম্ভব হচ্ছে না, না চিহ্নিত করা, বা কোথায় সমস্যা, কোথায় গলদ, সেটাই এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না? দেখুন, সরকার অনেকগুলো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালকে সুপার স্পেশালিটি করে মডিফাই করে খুব সুন্দরভাবে বানিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে যেখানে চিকিৎসা গাফিলতির ব্যাপারটা, চিকিৎসা গাফিলতি যেটা বলে আমরা মেডিকেল নেগলিজেন্স, কিন্তু দায়িত্বটা ডক্টরদের নেওয়া খুব দরকার প্রথম। সেকেন্ড হচ্ছে, দেখুন, কিছু কিছু জায়গায় মেডিকেল নেগলিজেন্স সব জায়গায় আছে, শুধু বেঙ্গলের নেই। আপনারা নিশ্চয়ই জানেন, উত্তরপ্রদেশে 2023-এ মানে মোর দেন 50 জন মারা গেছিলো ডিউ টু মেডিকেল নেগলিজেন্স। কানপুরের ঘটনা, সেমনি মুম্বাইতেও হয়েছিল, অনেক বাচ্চারা মারা গেছিলো মেডিকেল নেগলিজেন্সে। কিন্তু আমি এটাও বলছি যে আমরা ওদেরটা না ভেবে নিজেদেরকে সুধার করার খুব দরকার, যেটা হচ্ছে যে মেডিকেল নেগলিজেন্স। দেখুন, আমরা তো হসপিটাল করে দিচ্ছি, সরকার হসপিটাল করে দিচ্ছে, সরকার ডক্টর, ওয়ার্ডেন, নার্স, তারপরে যারা যারা হসপিটালে যারা কাজ করেন, মানে পেশেন্টদেরকে সেবা করার জন্য, তাদের কিন্তু মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা তাদেরও খুব অনেক বেশি রাধামোহন বাবু, আপনি যে কথাটা বললেন সত্যি এটা সমর্থনযোগ্য তো নয় যে দায়িত্বটা চিকিৎসকদেরও নিতে হবে, কিন্তু গতকালকে আমাদের প্রতিনিধি যখন হাসপাতালে পৌঁছলো তখন দেখছে যে হাসপাতালের বাইরে একাধিক রোগী পড়ে রয়েছেন, এবং সেই রোগীর পরিজনেরা তারা অভিযোগ করছেন যে হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা ছুটিতে। আচ্ছা, সব চিকিৎসককে একসঙ্গে ছুটির অনুমোদন এটা কে বা কারা দিতে পারে? এক্ষেত্রে কি তাদেরও কিছুটা ভূমিকা বর্তায় না, যে একটা হাসপাতালে সেক্ষেত্রে এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকবে না, এই বিষয়টা কি তাদের দেখাটা হয় না? নিশ্চয়ই এটা দেখা উচিত, আর দেখা হয়। জিনিসটা হচ্ছে, দেখুন, একটা হসপিটালে সুপার ইজ অল ইন অল, যেমনি আমরা থানাতে অফিসার ইনচার্জ ইন অল ইন অল, কোর্টে আমাদের জাজ সাহেব ইজ অল ইন অল, আপনাদের মিডিয়াতে নিউজ পার্সন ইজ অল ইন অল। তো জিনিসটা হচ্ছে যে ছুটিগুলো যেটা হয়, ছুটিগুলো কিন্তু সুপাররাই দেয়, যার কারোর কোনো ডক্টর। মানে ঘুরিয়ে ফিরিয়ে কি এটা বলতে চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় এ রাজ্যের অনেকটা বেশি আরো শুধরানোর দরকার আছে, অনেকটাই গলদ রয়েছে এই সিস্টেমে? নিশ্চয়ই শুধরানোর দরকার আছে, আর আমরা শুধরাচ্ছি, আমরা চেষ্টা করছি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিচ্ছেন, আর এটা নিয়ে আমরা খুবই মানে অ্যাকশন নেব, স্ট্রিক্ট অ্যাকশন নেব। কিন্তু জিনিসটা হচ্ছে যে মুর্শিদাবাদে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। এটা গাফিলতা যেগুলো হয়েছে সেটা আপনি জানেন হয়তো, মেটিয়াবুরুজে যেটা হয়েছে, মেটিয়াবুরুজ হসপিটালটা বন্ধ করে নেওয়া। আমি মুর্শিদাবাদের কথা বলছি, যেখানে 7 জন শিশু মারা গিয়েছে। যেগুলো মানে অ্যাকশন যেগুলো আমরা নিচ্ছি, কিন্তু দেখুন একটা কথা বলি, আইন আছে, কিন্তু আইনের পরে তো ক্রাইম হয় তো, বলুন হয় না? ক্রাইম হয়, কিন্তু জিনিসটা হচ্ছে আইনটাও এইভাবে আমরা
এই যে এখন বিএনএস এসছে, বিএনএস মব লিঞ্চিং যেটা বলে, আগে মব লিঞ্চিং আইনই ছিল না, কিন্তু এখন আইন হয়েছে। তো সেভাবে নিশ্চয়ই মেডিকেল নেগলিজেন্স একটা আইন আছে। যদি ডক্টররা কোথাও গাফিলতি মানে কোনো নিজের কি বলে সেবাতে যদি কোথাও নেগলিজেন্স পাওয়া যায়, মিসকন্ডাক্ট পাওয়া যায়, তাদেরকে কিন্তু মেডিকেল নেগলিজেন্সে ওদেরকে কিন্তু প্রসিকিউট করা যায়। তো জিনিসটা হচ্ছে যে এটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে, তদন্তেরও ব্যাপার আছে এর মধ্যে। আর আমরা নিশ্চয়ই এটা একটা অ্যাকশন নেব যে মানে একটা জিনিস শুনে ভালো লাগলো যে জনগণদের সেবা আরো বেশি ভালো করে করতে পারে, এটা স্বীকার করছেন আপনারা। আমি আসবো তন্ময়দা, অনেকক্ষণ ধরে হাত তুলছেন, কিন্তু আমি তন্ময়দার সঙ্গে কথা বলবার আগে সজলবাবু আমাদের সঙ্গে রয়েছেন, একবার কথা বলে একদম নিরপেক্ষভাবে আপনার কাছে জানবার চেষ্টা করব। রাধামোহন বাবু তিনি বলছেন যে সবটাই চিকিৎসকের ওপর দায়বদ্ধ, অর্থাৎ নিঃসন্দেহে একজন চিকিৎসক তিনি যখন কর্তব্যে থাকেন বা দায়িত্বে থাকেন তখন অনেকটাই রেসপন্সিবিলিটি তাকেও কাঁধে তুলতে হয়। শুধু কি এখানে চিকিৎসকদের ভুল, নাকি অন্য রকমের কোনো পরিকাঠামো? এই যে পরিকাঠামোর সমস্যা, সেখানে বিভিন্ন সময় বলা হয় যে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো না কোনো কিছুর অভাব রয়েছে, যেই অভাবের কারণে এই ঘটনাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা রাধামোহন বাবু তার নিজস্ব মন গড়া একটা কথা তিনি বলছেন, এটা ঠিকই। তিনি আদৌ জানেন কিনা মেডিকেল নেগলিজেন্সি কোন জায়গা থেকে ধরা হয়, কিভাবে ধরা হয়, কি জিনিসটা উনি মেডিকেল নেগলিজেন্স আইন জানেন, বলুন জিজ্ঞেস করুন। মেডিকেল আমাকে বলতে দিন রাধামোহন বাবু, একটু বলতে দিন। আপনি কতগুলো ভুল তথ্য দিয়েছেন, সেগুলো মানুষের সামনে প্রকাশ হওয়া দরকার, সত্যটা আসা দরকার। আপনি কানপুরের একটা উদাহরণ দিয়েছেন, সেটা কানপুর নয়, এটা গোরখপুরে ঘটনাটা ঘটেছিল। অক্সিজেন, সে ট্র্যাজেডি ঘটেছিল, অক্সিজেন পায়নি বাচ্চারা, সেটা ডাক্তারের দোষ নয়, সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দোষ, গভর্নমেন্টের দোষ। সেই রাজ্যে গভর্নমেন্ট 100-র উপরে বাচ্চা মারা গেছিল, সেখানে একজন চিকিৎসক কাপিল খান তিনি অক্সিজেন নিজের উদ্যোগে অক্সিজেন সাপ্লাই জোগাড় করে তিনি দিয়ে বাঁচিয়েছিলেন কিছু বাচ্চাকে, অনেক বাচ্চাকে বাঁচাতে পারে। এটা হচ্ছে ডাক্তারদের মানবিক মুখ। এখন এখানে কতগুলো জায়গা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে ডাক্তারদের কোথাও কোনো নেগলিজেন্সি থাকে না, সে কথা আমি বলছি না, কোথাও থাকতে পারে, সেটার জন্য অবশ্যই পানিশেবল অফেন্স, অবশ্যই পানিশমেন্ট দেওয়া দরকার। আগের আইনে যে 304-এর এ আইপিসিতে যেটা ছিল, পুলিশ হয়তো অ্যারেস্ট করতে পারে না আগে, মানে তার দোষ প্রমাণ হওয়ার আগে। এখন যে কেন্দ্রীয় সরকার যে আইন নিয়েছে, দণ্ড বিধি যেটা নিয়ে এসছে, সেটা 106-এ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আবার অ্যারেস্টও করে নিতে পারে আগে থেকে। এটা অত্যন্ত অটোক্রেটিক এবং স্বৈরতান্ত্রিক একটা এই যে পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা অন্য রিয়াকশন ডিপার্কেশন তৈরি করবে, সেটাও ঠিক নয়। আগে নেগলিজেন্স করে তারপরে তার অবশ্যই পানিশমেন্ট হতে পারে। উত্তর নেই, আমি একটু উত্তর নিই তন্ময়বাবু। আপনার কাছে আবার আসবো তন্ময়বাবু, প্লিজ। দেখুন, আইন যে কথা বলছেন রাধামোহন বাবু, আমাদের দেশে এখন কোনো আইন নেই। সরকারি গাফিলতি এবং সরকারি উদাসীনতার জন্য যদি রোগীর মৃত্যু হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর কি হবে? আমাদের দেশে আইন নেই যে শাসক দল মানুষকে যদি ভাঁওতা দিয়ে ভোট নিয়ে নেয় তাহলে কি হবে। কারণ এই যে রাধামোহন বাবু বলছেন 40টা সুপার স্পেশালিটি হাসপাতাল, উনি আজকে গিয়ে স্বাস্থ্য ভবনে বলুন, ওয়েবসাইটে দিতে এই হাসপাতালগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট আছে আর কোন কোন ডাক্তার আছে, আপনারা দেখতে পাবেন সেখানে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট নেই, এমনকি ডাক্তার পর্যন্ত নেই। এটা হচ্ছে পুরো মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আজকে চিন্তা করুন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যে স্বাস্থ্যের জন্য কত পয়সা পাঠাচ্ছে। স্বাস্থ্যটাই বলা হয়, রাধামোহনবাবু নিজে জানেন যে লার্জলি স্টেট সাবজেক্ট। সেইখানে আপনাদের আমি বলে দিচ্ছি, ন্যাশনাল হেলথ মিশনে 2020-21-এ 1895 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে, 2021-22-এ 1654 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে, 2022-23-এ 1252 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে। এই ন্যাশনাল হেলথ মিশনের আওতায় আমাদের রাজ্যে প্রায় 11,000 হেলথ সেন্টার তৈরি হয়েছে, যেগুলোর নাম দেওয়া উচিত ছিল আয়ুষ্মান আরোগ্য মন্দির, কিন্তু এই সরকার ইচ্ছা করে নীল সাদা রং করেছে আর সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছে মানুষকে বোঝানোর জন্যে যে এটা তৃণমূল করেছে। সেটা পুরোপুরি ভুল এবং ভাঁওতা। আর আপনারা দেখছেন যে 11টা মেডিকেল কলেজ 2014 থেকে 2024-এর মধ্যে রাজ্যে তৈরি হয়েছে, তার সিংহভাগ পয়সা কেন্দ্র দিয়েছে। এছাড়া আপনারা জানেন যে কত 4টে মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মিলনী, মালদা, নর্থ বেঙ্গল, কলকাতা মেডিকেল কলেজ, এগুলো উন্নততর করার জন্য কেন্দ্র পয়সা দিয়েছে। আমার একটা বিষয় তাহলে এখান থেকে স্পষ্ট, কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে স্বাস্থ্য খাতে, আবার ওদিকে রাজ্য স্বাস্থ্য খাতে, তাহলে পরে সমস্যাটা কোন জায়গায় আছে? সাধারণ মানুষ তারা তো পরিষেবা পাচ্ছেন না। সেটাই তো নয় যে এখানে দেখুন, আপনি এই পয়সাগুলো দিলে আমি হচ্ছে
তৈরি করে দিলাম পরিকাঠামো, আমি এনে দিলাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমি এনে করে দিলাম বিল্ডিং, চালাতে হবে তো রাজ্য সরকারকে। সে রাজ্য সরকার যদি সেটা যদি না চালায়, আজকে এই 11টা মেডিকেল কলেজ ঠিক করে চলতো, রাজ্য সরকারের উদাসীনতা রয়েছে, যেটা দিয়ে আমি একটা জিনিস বললেন, কিন্তু উনি মানতে চাইলেন না যে উনারই সরকার, ইউপিতে উনারই সরকার চলছে, সেন্টারও ওনার সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু তাহলে যে এখন একজন বললেন যে গ্যাস লিক গোরখপুরে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কানপুরে, আমি এটা বলিনি, কানপুরে মেডিকেল নেগলিজেন্সে যে ফ্যামিলি মারা গেছিল সেটা কিন্তু উনি মানছেন না, ওটা তো ইনাদেরই সরকার। আয়ুষ্মান ভারত, দাঁড়ান, আয়ুষ্মান ভারতটা কে করছে আপনি বলুন, এবার আপনি বলবেন গ্যাস লিকটা কি আমরা করতে হবে, আপনারা ভুল স্বীকার করেন না, আমরা কিন্তু ভুল স্বীকার করি, আর আমরা কে পরিষেবা আরো যদি ভালো করা যায়, মাটি নেই আপনাদের, যেহেতু জনগণ আপনাদের সাথে নেই, হাসপাতালে পরিকাঠামো, তন্ময়বাবু প্লিজ, রাধামোহন বাবু আপনি বলছেন যে এখানে এই রাজ্যের হাসপাতালগুলোর পরিকাঠামো অসাধারণ, খুব ভালো, সেখানে চিকিৎসা পরিষেবা ভালোভাবে পাওয়া যায়। দাঁড়ান রাধামোহন বাবু, 1 মিনিট, আমাদের মনে থাকবে যে নির্বাচনের ঠিক আগেই আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তিনি বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন একেবারেই, এবং সেখানে পৌঁছানোর পর তিনি ঠিক কি দেখেছিলেন, কি ছবি উঠে এসেছে একবার দেখাই আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক, সেই ব্লকের সামনে। এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে কার্ডিওলজি, অন্যদিকে নিউরো, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি, এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার। মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে। কার্ডিওলজি, নিউরো সার্জারি, তার সঙ্গে সঙ্গে ট্রমা, প্লাস্টিক সার্জারি, এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না। এখানে 6খানা মডিউলার ওটি আছে, যা আমার পিজি হাসপাতালেও নেই, একই খোলা হয়নি। এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা এই নিউ ব্লক, সুপার স্পেশালিটি ব্লক, সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে, এটা থেকেই যেরকম বলছিলেন ডাক্তারবাবু যে এর পাশে পরেই কিন্তু পরপর 6খানা ওটি, মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল, আমার মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবে। বারবার অভিযোগগুলো ওঠে, গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে এখানকার সাংসদ কি করেছেন, সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক, যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে, হাসপাতাল, অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো প্যাকড হয়ে রয়েছে, সেগুলো 60 কোটি টাকার যন্ত্রপাতি এসছে। ওরে বাবা, একটা গোটা এত বড় 6তলা ব্লক, সেই ব্লকে গোটা ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে, তালাবন্ধ হয়ে রয়েছে। এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া। এতকালে শুধুমাত্র বাঁকুড়ার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বাঁকুড়া ছাড়াও আরও এত জেলা রয়েছে, উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, নদিয়া হোক, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, বিভিন্ন জায়গায় কার্যত সেই একই ছবিগুলো ধরা পড়ছে। কিন্তু রাজাগোপাল বাবু আমার সঙ্গে রয়েছে, আমি একটু জানবার এখান থেকেই চেষ্টা করি। রাজাগোপাল বাবু, কোনো রাজনীতি নয়, কেন্দ্র কি পাঠাচ্ছে, রাজ্য কি পাঠাচ্ছে, সেগুলো তো পরের বিষয়। সাধারণ মানুষের মাথায় এত কিছু থাকে না। সাধারণ মানুষ জানে যে আমরা হাসপাতালে যাব, পরিষেবা যাতে সেখান থেকে আমরা পাই। আমি সাধারণ মানুষের হয়েই কথা বলছি, সাধারণভাবেই কথা বলছে। এই যে রাজ্য বলুন টাকা বরাদ্দ করছে, কেন্দ্র বলুন টাকা বরাদ্দ করছে, কিন্তু কোথাও গিয়ে একটা মিসকমিউনিকেশন হচ্ছে, একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেই কারণের জন্য সাধারণ মানুষ পর্যন্ত সেসব গিয়ে পৌঁছচ্ছে না। এটা কেন হচ্ছে? তাহলে কি সিস্টেমে কোনো গলদ রয়েছে? দেখুন, মানে হচ্ছে স্বাস্থ্য যে পরিষেবা, সেটা একটা পিরামিড স্ট্রাকচারের মধ্যে কাজ করে। তলার দিকে আছে প্রাইমারি হেলথ সেন্টার, তারপরে সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি। যারা শাসক দলের পক্ষে এসেছেন তারা যা বলছেন, মনে হচ্ছে যে টার্সিয়ারিটাই উন্নতি করলে হয়ে গেল, অর্থাৎ সুপার স্পেশালিটি হসপিটাল। কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার, যেগুলো গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে আছে, সেখানে যদি মানুষ মানে সুস্বাস্থ্য পায়, পরিষেবা যদি পায়, বা সেখান থেকে রেফার্ড হয়ে যায় গ্রামীণ হাসপাতালগুলোতে, সেটাই বলছে প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে তারা বুঝতে পারছে যে ওখানে চিকিৎসা হবে না, তারা একেবারে সোজা কলকাতা চলে আসছে। সেখানেতে আপনি কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা নেই, গরু চড়ছে, হসপিটালগুলো বন্ধ থাকছে, সব চাপটা এসে পড়ছে শহরের বড় বড় হসপিটালে। আপনি যদি যান, আমি মালয়েশিয়া, থাইল্যান্ডে আমি দেখেছি, যেরকম আমাদের মতনই দেশ তারা,
কিন্তু সেখানে যে সমস্ত প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো আছে সেগুলো প্রপার তারা অ্যাটেনশন পেয়েছে। সেখানে আজকাল টেলি সার্ভিসেসের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে গ্রামেগঞ্জে যে সমস্ত সরকারি পরিষেবা হাসপাতালগুলো আছে তারা উন্নত চিকিৎসা দিতে পারছে। সে ধরনের একটা ভাবনা চিন্তা রয়েছে। খেয়াল করতে হবে যে হেলথ এমন সব রিসোর্স ব্যবহার করে যেগুলো খুব স্কেয়ার্স, হসপিটাল বেড অত্যন্ত স্কেয়ার্স, ডাক্তারের সার্ভিস অত্যন্ত স্কেয়ার্স, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট কী করে এই স্কেয়ার্স প্রোডাক্টগুলোকে ব্যবহার করবো, যেগুলো দুষ্প্রাপ্য, কম জিনিস অ্যাভেলেবেল, কী করে ব্যবহার করব সেইগুলোর কোনো চিন্তা ভাবনা নেই। আপনি হসপিটাল গিয়ে রাখবেন যে তৃণমূলের সমর্থক বা শাসক দলের সমর্থক বা ক্ষমতাবানের লোক, সে হসপিটাল বেশ দীর্ঘদিনে পড়ে আছে, তার হয়তো অর্থোপেডিক কেস, বাড়িতে থাকলে হয়তো তার সেবা শুশ্রূষা হতো ভালো, না করে সে একটা হসপিটাল বেড বেশ কিছুদিন দখল করে রয়েছে, অথচ যার প্রয়োজনটা বেশি সে পাচ্ছে না। এমন একটা বুঝেছেন, আমি সবচেয়ে বেশি জোর দিতে চাইছি এই মুহূর্তে যে আমরা যদি সত্যিকারের স্বাস্থ্য পরিষেবাকে তুলতে চাই, এই প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আমাদের নজর দিতেই হবে, ভালো করতে হবে, এবং সেখানে ডাক্তারবাবুরা যাতে রেগুলার যান, তাহলে কিন্তু আমাদের এই শহরের এগুলোতে চাপ পড়বে না। আপনি যে কোনো হসপিটালে না শহরেও যদি আসে তাহলে পরে আমরা এই ছবি দেখিয়েছি বারংবার যে শহরে তারা আসছেন বহু দূর দূরান্ত থেকে, জেলার একেবারে প্রত্যন্ত জায়গা থেকে তারা আসছেন, কিন্তু তারপরেও তারা পরিষেবা পাচ্ছেন না। আমি রাধামোহন বাবুর কাছে এখান থেকেই জানবার চেষ্টা করবো। দেখুন, বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে আপনারা বলছেন ঢেলে সাজিয়ে দিয়েছেন, সেখানে নাকি পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে যে গ্রামের গঞ্জের একেবারে প্রত্যন্ত জায়গা থেকে মানুষজন তারা ছুটে আসছেন শহর কলকাতায়, রাতের পর রাত তারা গাছতলায় থাকছেন, তারা কোনো বেড পাচ্ছেন না, রোগীও থাকছেন, রোগীর পরিবার পরিজনরাও থাকছেন, অবশেষে হয়তো এমনও দেখা গিয়েছে তারা চিকিৎসা পরিষেবা না পেয়ে হয়তো সেখান থেকে ওই রোগী নিয়ে আবার ফিরে যাচ্ছেন সুস্থ অবস্থায় অথবা মৃত অবস্থায়। এটা কেন ঘটছে? আর আপনাদের কাছে যদি এই খবর থেকে থাকে তাহলে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? দেখুন, আমরা বহু বছর ধরে, মানে যবে থেকে আমাদের সরকার এসছে তবে থেকে কিন্তু গ্রাম অঞ্চলের লোকগুলো কিন্তু আমাদের থেকে পরিষেবা পাচ্ছে। পরিষেবা যদি না পেত তাহলে যখন আমরা এসেছিলাম তখন থেকেই কিন্তু এটা হিউ অ্যান্ড ক্রাই হতো। জিনিসটা হচ্ছে, দেখুন, ভুল ত্রুটি সব জায়গায় হয়, ঠিক আছে। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে যে মানুষের 2011 থেকে 2024 দাদা আর একটু কাইন্ডলি বলুন দিন আমাকে। দেখুন, 2000 বিজেপি তো এই যে সবে এসছে, আপনি রাজনীতিতে যাচ্ছেন, আপনি ইউপি থেকে নিয়ে মুম্বাই থেকে নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস এখানে সব জায়গায় কিন্তু গাফিলতি হচ্ছে। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কথা বলুন। বডিদেরকে কোভিড টাইমে যেভাবে আমি বুঝতে পারছি না রাধামোহন বাবু, আপনি সাধারণ মানুষের পরিষেবাটা নিয়ে কথা বলুন না। আমাদের ক্যামেরা তন্ময় বাবু প্লিজ, একটা আমাদের তন্ময় বাবু প্লিজ কোনোদিন কিন্তু রাধামোহন বাবু মানে নিজের ভুলটা মানিনি। তন্ময় বাবু প্লিজ, রাধামোহন বাবু এই রাজ্যে যে ভুল ত্রুটি যেটা হচ্ছে ডক্টরদের, সেটাতে আমরা কড়া ব্যবস্থা নেব। নেবেন, এখনো বলছেন নেবেন। একটা ছবি আমাদেরকে একটা ছবি জানেন তো, আমি একটু ক্লারিফাই করি। আমি একটু বলি আপনাকে, আমি বলবার সুযোগ দেব। একটু শুনুন না, আপনি আগে প্রশ্নটা শুনুন। আপনি বলছেন বারংবার চিকিৎসকদের দোষ, আমি মেনে নিলাম। যদি ভুল চিকিৎসা হয়, গাফিলতি হয়, তাহলে সেটা চিকিৎসকের দোষ, আমি মানলাম, সবটা মানলাম। কিন্তু একজন রোগী সে হাসপাতালে যাচ্ছে, বেড পাচ্ছে না, সে রাস্তার উপরে পড়ে থাকছে, তার চিকিৎসা হচ্ছে না, যখন কোনো সংবাদ মাধ্যম সেখানে গিয়ে খবর সম্প্রচার করছে, তারপরে গিয়ে হয়তো টনক নাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এটা এতক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে? চিকিৎসকের উপর সবটাই বর্তায়। সংবাদ মাধ্যমকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এইগুলো জিনিস যেখানে গাফিলতি আমাদের, আমরা চেষ্টা করছি যে আরো বেশি ভালো করতে পারি। কিন্তু আমরা একটা কথা বলি আপনাকে, জনগণ এটা দেখছে, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, আপনারা চেষ্টা করে যাচ্ছি, আর সেই ছবিটা তুলে ধরতে হচ্ছে যাতে হাসপাতাল কর্তৃপক্ষের টনকটা একটু হলেও নড়ে, আর হাসপাতাল কর্তৃপক্ষ তারা নড়ে চড়ে বসে। তনয়া, এই মুহূর্তে সময় এখন আমাদের একটা বিরতি, ফিরে আসছে, বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। বিরতির পর ফিরে এলাম চা আড্ডার খবরে। তো না, আজকে আমরা হাসপাতালগুলোর পরিষেবা নিয়ে কথা বলছি, সাধারণ মানুষ কেন হাসপাতালে গেলে পরিষেবা পাবে না। কিন্তু এই ছবিটাই হঠাৎ করে আপনার বদলে যাবে, জানেন তো। আপনি যে কোনো হাসপাতালে ঢুকবেন, আপনি পরিষেবা পেয়ে যাবেন, পুরো বিষয়টা নিয়ে কোনো সমস্যাই হবে না। কখন? যখন আপনি এই হাসপাতালের কোনো দালালকে ধরে নেবেন, কোনো দালাল চক্করে পড়লে পরেই আপনার পরিষেবাটা একদম স্মুথলি হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। অর্থাৎ এই হাসপাতালগুলোতে দালাল রাজ্যে এখনো রয়েছে, সেটা স্পষ্ট। এবং এই শহর কলকাতার বুকেই একটা নামজাদা সরকারি হাসপাতাল, একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল। রাধামোহন বাবু, সেই এসএসকেএম হাসপাতালে আমি নিজে পৌঁছে গিয়েছিলাম, এবং সেই সময় প্রত্যেকে দেখেছেন যে সেই হাসপাতালের এমার্জেন্সির বাইরে বড় বড় করে ব্যানারে লেখা রয়েছে দালাল হইতে সাবধান। মানে ভাবুন, একটা সরকারি হাসপাতাল, সেখানে সাধারণ মানুষ যাচ্ছেন, সেখানে দালাল চক্র থেকে সাবধানতার জন্য একটা বড় ব্যানার পর্যন্ত লাগাতে হচ্ছে। এটাও কি তাহলে আপনারা বলবেন চিকিৎসকদের দোষ?
কাজের কাজ কিছু হচ্ছে না। দেখুন এই জিনিসটা তো আমি পাইনি, কিন্তু যদি আপনি বলছেন আমরা নিশ্চয়ই খুঁটিয়ে দেবো। এটা অনেকদিন আগের ছবি, এটা অনেক দিন আগের ছবি। আমি এটা দেখিনি বলে আমি এটাকে মানে বলতে পারছি না এটা নিয়ে কিছু, কিন্তু যদি আপনি বলছেন নিশ্চয়ই আমরা এটা দেখবো। না আপনি বলতে পারছেন না মানে আমি তো বলছি এই ছবিটা আমরা দেখিয়েছি, সেখানকার যারা মানুষ ছিলেন তারা প্রত্যেকে অভিযোগ করছেন যে কেউ আমি আসার নাকি কয়েক মিনিট আগেই কোনো একজন এসে তার কাছে 100 বা 200 টাকা চেয়ে গিয়েছে, তাতে নাকি ইমার্জেন্সির টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। না এটা দেখুন এটা নিন্দনীয়, আমি মানছি, কিন্তু আমি নিজে থেকে এটা দেখিনি বা নিজে থেকে এটা কারোর মুখে শুনিনি, আপনার মুখে শুনেছি। এটা আমরা একটু দালাল রাজ এই শব্দটা শুনেননি হাসপাতালে? না এটা আমি এখনো এই অভিযোগটা পাননি কখনো আপনারা? আমি এখন অবধি আমার কাছে আসেনি অভিযোগটা। আপনি যখন বলছেন এটা নিশ্চয়ই আমি এটা মাথায় রাখবো। আমি নিজে সরকারকে এটা বার্তাটা দেব যে এটা যদি দেখা হয় খুব ভালো হয়, কেন আমরা যেমনি আরও পরিষেবা দিতে পারি, মানে আপনারা যেটা বলছেন বা বাকি জনগণকে আরো বেশি ভালো পরিষেবা দিতে পারি গভর্নমেন্ট হসপিটালে। আর দালাল চক্রটা যেটা বন্ধ করা যায় এটাও আমরা নিশ্চয়ই ব্যবস্থা। মানে একটা খুব অদ্ভুত বিষয় মধুকল্পিত আলোচনা আমি শুনছিলাম, রাধামোহন বাবু বলছিলেন যে প্রত্যেকটা মানে প্রথম থেকে তিনি বলছেন হ্যাঁ ভুল হয়েছে, আমরা ভুলটা ঠিক করবার চেষ্টা করছি। আবার কোনো কোনো সময় বলছেন যে যেটা হয়েছে সেটা নিন্দনীয়। বাকিরা চেষ্টা করছেন, এই তো পাশে বসে রয়েছেন। বাকিরা বলতে সরকারি কারা রয়েছে? না আমরা এখানে সরকারে আছি। আচ্ছা বাকি ইন্ডিয়াতে কি মানে বাকি রাজ্যতে কিছু নেই? আমি আমার রাজ্যের কথা বলছি, যেই রাজ্যে আমি সরকারি হাসপাতালে গেলে যদি চিকিৎসা না পাই আমি সেখানে প্রশ্ন তুলবো। আমি এটা প্রশ্ন তুলবো না যে কর্ণাটকে কোথায় কি হচ্ছে, তামিলনাড়ুতে কোথায় কি হচ্ছে, গুজরাটে কোথায় কি হচ্ছে, আমি যাব না। আমি আমার রাজ্যের কথা বলবো। তাহলে আমার রাজ্যের কথা যদি আমি বলে থাকি, যদি প্রশ্ন তুলে থাকি, তাহলে প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়, প্রত্যেকটা ঘটনা দুঃখের, কিন্তু সেই ঘটনাটা অন্য রাজ্যের মতো সেই অনুপাতে এ রাজ্যে কেন হবে? তাহলে এ রাজ্যে সাধারণ মানুষের পাশে আপনারা দাঁড়ালেন কোথায়? আমরা নির্দয় মতন বডি ফেলে দিচ্ছি, মানুষের বডি লাভারিসের মতন জলে ফেলে দিচ্ছি না। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, আমরা আরো বেশি পরিষেবা ভালো করব। শিশুর মৃত্যু হলো, এই যে হাসপাতালে বলছেন আপনি মধুকল্পিত, আমি একটু থামাই, কোভিডের কথা বলছেন। কোভিডের সময় আমরা দেখেছি যে বেলেঘাটা আইডিতে বহু মানুষ গিয়েছেন, তারা ঠিক মতন সেখানে বেড পানি, তাদেরকে ফিরে আসতে হয়েছে। হয়রানির ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট, আমার থেকে হয়তো আরো ভালো বলতে পারবেন তন্ময় বাবু, দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে আপনি এই পেশাতে রয়েছেন। আমি একটু উত্তরটা নিই, তন্ময় বাবু প্লিজ। আমি একটা কথাই বলবো যে আপনার রাধামোহন বাবুকে এইসব নিয়ে বেশি জিজ্ঞাসা করবেন না, কারণ ওনার কর্মস্থলটা হচ্ছে কোর্ট, উনি হাসপাতালে খুব একটা যান না। সুতরাং মধুকল্পিত অনেক কিছু সেখানে গিয়ে দেখে আসতে পারেন, কিন্তু উনি পাবেন না। হাসপাতালে চলে সিন্ডিকেট রাজ, দালাল চক্র। কিভাবে চলে বলছি, এই যে বললেন আপনারা টিকিট করানো, এই যে হচ্ছে বেডে ভর্তি করানো, সব জায়গায় পয়সা দিতে হয়। হাসপাতালে যদি দুটো এক্সরে মেশিন থাকে, একটাকে খারাপ বলা হয়, তারপরে বলা হয় যে বাইরে থেকে এক্সরে করে নিয়ে এসো। বাইরে থেকে যেখানে করে আসছে সেখানের সাথে পয়সার লেনদেন রয়েছে। গেলে বলা হয় হয়তো সিটি স্ক্যান মেশিন চলছে, ডেট দেওয়া হয় 4 মাস পরে। রোগীরা তখন বললো 4 মাস পরে, তাহলে তোমার কি খারাপ হয়ে যাবে? একেবারে এই বিতর্কটা যখন চলছে তখন আমরা দেখে নেই এই এসএসকেএম হাসপাতাল, সেই হাসপাতালের ছবিটা ঠিক কেমন। সকাল সকাল আমাদের প্রতিনিধি সৈকত সেখানে পৌঁছে গিয়েছেন, আমি সৈকতের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। সৈকত, এই মুহূর্তে তুমি এসএসকেএম হাসপাতালের সামনে রয়েছো, সেখানকার ছবিটা এই সকালবেলা ঠিক কেমন রয়েছে? রোগীরা, পরিজনেরা কি বলছেন তারা? সকাল ঠিক 8:30 বাজে এই মুহূর্তে এসএসকেএম হসপিটালের আউটডোর পেশেন্ট অর্থাৎ ওপিডি যে বিভাগ, আউটডোর বিভাগ, সেই বিভাগের সামনে টিকিট করানোর যে লাইন, সেই লাইনটাই বলে দিচ্ছে যে জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা কতটা অমিল বা স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট নেই, সেটা কিন্তু এখানের আউটডোর বিভাগের সামনে লাইনটা দেখলেই বোঝা যাচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? আমি কালিয়াচক, শাহবাজপুর। কালিয়াচক মানে মালদা কালিয়াচক। মালদা থেকে এখানে? হ্যাঁ, এখানে অনেক জায়গায় দেখিয়েছিলাম, ওখানে ভালো হয়নি, এখানে এসে ভালো হয়েছি। কোথায় কোথায় দেখিয়েছিলেন? মালদা দেখাচ্ছি, দুর্গাপুর, আর অনেক অনেক জায়গা দেখিয়েছি, কোথাও আরাম হয়নি, এখানে আরাম হয়েছে। মালদায় তো মেডিকেল কলেজ। হ্যাঁ হ্যাঁ, ওখানেও দেখাচ্ছি, ওখানে ভালো হয়নি। সমস্যার সমাধান হয়নি? না না, সমস্যার সমাধান। সেখান থেকে কি বলছে? ও রিপোর্ট করছে, বলছে কি রিপোর্ট দেখে ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ খেয়ে আরাম হচ্ছে না। আপনার যিনি পেশেন্ট আছেন তার সমস্যা কি? ওই আলসার। হ্যাঁ, আলসারের ট্রিটমেন্ট মালদায় হচ্ছে না? মালদা থেকে কলকাতা তো প্রায় 100 কিলোমিটারের বেশি দূরত্ব। হ্যাঁ, কিন্তু ওষুধ দিচ্ছে, কিন্তু কাজ 312 কিলোমিটার। হ্যাঁ, তো ওষুধ দিচ্ছে ডাক্তার, কিন্তু কাজ হচ্ছে না। সরকারি হসপিটালের ওষুধে কাজ হচ্ছে না? না।
যতক্ষণ খাচ্ছি ততক্ষণ হচ্ছে, ফের আবার ওষুধ বাদ দিচ্ছি, ফের বেড়ে যাচ্ছে। কোথা থেকে এসছেন আপনি দাদা? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদে লাস্ট সপ্তাহে, গত সপ্তাহে 9 জন শিশু মারা গেছে, জানেন? না, সেটা তো শুনেছি। ওই গ্যাস্ট্রিকের ইসি বেশি হচ্ছে, ওই জল খারাপ, জল ভালো নয়, তার জন্য এরকম হচ্ছে। মুর্শিদাবাদে জল ভালো? কোথায় কোথায় জল ভালো? ওটা মুর্শিদাবাদ আমাদের জঙ্গিপুর মহকুমা। আচ্ছা, সেখানে জল ভালো হচ্ছে না কো। কি সমস্যা? ওই তো জলের ধরেন কি ওই আরসি ঠিক নেই কো। এটা কতদিন ধরে? এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না কো। এতদিন ধরে সমস্যা। মুর্শিদাবাদে মেডিকেল কলেজ রয়েছে, মুর্শিদাবাদের সরকারি হসপিটাল, বহরমপুরে সরকারি হসপিটাল রয়েছে, সেই সব জায়গায় ট্রিটমেন্ট হয় না? না, ওই তো সেরকম হচ্ছে না তো, সেরকম হচ্ছে না কো, এইখানকার মতো হচ্ছে না কো। এখানে কি থরি আসছে, ওই তো ধরেন কি এখানে ঠিক হচ্ছে বলেই আসছে। মুর্শিদাবাদে তো সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। সে আছে, কিন্তু গুরুত্ব দিচ্ছে না কো, ডাক্তারেরা সেরকম গুরুত্ব দিচ্ছে না কো। মানে ওখানে ডাক্তারেরাই গুরুত্ব দিচ্ছে না, রোগীর না, ও ফেলে রেখে দিচ্ছে, বেডে রুগীকে ফেলে রেখে দিচ্ছে, বুঝতে পারলেন? আর তোমার পেশেন্টকে ভালোভাবে দেখে না, আর বেডের খুব অসুবিধা, বেডের সমস্যা, সব বলছে পেশেন্টকে ফেলে রেখে দিয়ে ডাক্তার মন মতন ঢুকছে, সব আউটডোরে কাজ করছে বেশি। তাহলে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল, বড় বড় বিল্ডিং রং হচ্ছে, পরিষেবা কি ঠিকঠাক? না, পরিষেবা ঠিকঠাক হচ্ছে না। পরিষেবা ঠিক না, পরিষেবা ঠিক হচ্ছে না। একেবারে সৈকত যে ছবিটা দেখাচ্ছে, যেটা নিয়ে আজকে আমাদের এই চা আড্ডার খবর শুরু হয়েছে, পরিষেবা মিলছে কি মিলছে না। রাজাগোপাল বাবু, আপনি দেখলেন আমাদের প্রতিনিধি সৈকত এই সকাল 8:39 এসএসকেএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে, সেখানে এমার্জেন্সির বাইরে দাঁড়িয়ে একের পর এক অভিযোগ, কেউ মালদা থেকে আসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে আসছেন, এবং তারা বলছেন যে তাদের জেলাতে সেখানে হাসপাতাল থাকা সত্ত্বেও তারা পরিষেবা পাচ্ছেন না, এবং তারা বলছেন পরিষেবা পেলে থোড়েই তারা আসতেন কলকাতায়। এই ছবিটাই রাখতে পাচ্ছেন না। মানে দেখুন, যে কথাটা আমি প্রথমেই বলার চেষ্টা করলাম, প্রাইমারি হেলথ সেন্টার সেগুলো যদি ভালো হতো, ডিস্ট্রিক্ট লেভেল যে হেলথ সেন্টারগুলো আছে, মেডিকেল কলেজ আছে, সেগুলো এখন বলছে সুপার স্পেশালিটি হেলথ, কিন্তু কোনো পরিষেবা সেখানে নেই। পুরোটাই মেডিকেল নেগলিজেন্স বা ডাক্তারদের দোষ, আমাদের দোষ নয়, প্রশাসনের দোষ নয়, ডাক্তারদের দোষ দিয়ে সবাই চলে যেতে চাইছেন। দলে ডাক্তারবাবুদের প্রতিনিধি নেই, নির্মল মাঝি টাইপের লোকেরা আসলে কি করতেন আমি জানি না, কিন্তু যাই হোক, অপরকে দোষ দিয়ে যতটা পারা যায়। খেয়াল রাখতে হবে যে ইংল্যান্ডে যে ইলেকশন ঘটে গেল, লন্ডনে যে ইলেকশন, ব্রিটিশ ইলেকশন ঘটে গেল, কনজারভেটিভরা হারলো একটা বড় কারণে NHS ফেলিওর, মানে সেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা রয়েছে সেটা ঠিক মতন কাজ করেনি, মানুষ সেখানে আস্থা পাচ্ছে না, সার্ভিস পাচ্ছে না, গভর্নমেন্টকে পরিবর্তন করেছে। কিন্তু এখানে এতই দুরবস্থা, বুঝেছেন? মুর্শিদাবাদ থেকে লোক আসছে, মুর্শিদাবাদ সবকটা আসন কারা পেয়েছে আপনারা জানেন, মালদা থেকে যারা আসছে, কোথায় কি ঘটছে আপনারা বুঝতে পারছেন। সুতরাং এই যে মানুষ যদি নিজেরা, যারা এত দূর থেকে আসছে, তাদের যদি শিক্ষা না হয় যে যারা এই প্রশাসন দিচ্ছে, এই ব্যর্থ প্রশাসন গ্রামে গঞ্জে সেখানকার জেলায় দিচ্ছে, তাদের জন্য এত দূরে চলে আসতে হচ্ছে। এবং এই যখন মানুষ বুঝতে পারবে যে পরিবর্তনের প্রয়োজন আছে, সুশাসনের প্রয়োজন আছে, খালি 1000 টাকা লোভে আমি একটা দলকে দিনের পর দিন ভোট দিয়ে যাব, তার ফলে যে ব্যর্থতা হতে পারে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে মানুষের দায়িত্বটা কোথায়। মানুষ সেই দায়িত্ব যদি না পালন করে, এই যে মানুষগুলো দেখছেন অত দূর থেকে তারা আসছেন, সাধারণ মানুষ তারা বলছেন আমরা আস্থা ভরসা রাখতে পারছি না, তাহলে তারা কি করবে? সুস্থ তো হতে হবে। একজন মুমূর্ষু রোগী, তিনি এত দূর থেকে আসছেন, নিশ্চয়ই চিকিৎসা পাওয়ার জন্য আসছেন, সেই আশাতে আসছেন। আমি একটু বলে নি কাইন্ডলি, একদম আপনারা মানে আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে ভিডিওতে দেখালেন, ওই ভিডিওতে আমি দুটো জিনিস দেখলাম। মালদার একজন দাদা, উনি বললেন এই নিয়ে 3 বার ধন্যবাদ জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাতে পারি, এরকম কোনো ব্যবস্থা একটু করুন না। মিডিয়ার একটা বড় রোল আছে, মানে আমাদের কেন, যে কোনো রাজ্য বিজেপি সিপিএম হোক, সবাইকে একটা গাফিলতি দেখানো আর তাদেরকে শোধরানোর একটা রাস্তা করে দেওয়ার। কিন্তু আমি যেটা বলছি, মালদার যে যিনি দাদাটা ছিলেন, উনি বললেন যে আমি ওখানে মেডিসিনটা নিয়েছি ওনার মালদার ওখানে, কিন্তু ওখানে কাজ হচ্ছে না, তাই আমি ভরসা করে এসএসকেএমে এসেছি। তার মানে বুঝতে পারছেন এসএসকেএমের উপর ভরসা। হ্যাঁ, এসএসকেএমের ওটাও তো সরকারি হাসপাতাল। আমি বলি একটু কাইন্ডলি বলি, আপনাদের জবাবটা দেবো, আমি আপনাদের জবাবেই আসছি। মুর্শিদাবাদেও সেম জিনিসটা দেখেছি যে ওরা ওখানে চিকিৎসাটা করাচ্ছে, বাট কোনো কারণে কাজটা হচ্ছে না, ওনার পেশেন্ট ভালো হচ্ছে না, তাই জন্য উনি এসএসকেএমে এসেছেন। দেখুন, আমি একটা কথা বলি, ডাক্তারকে কিন্তু আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, ঠিক আছে? অনেকবার আমি নিজের কথাও বলি, আমি চোখ দেখাতে গেছি, একটা ডক্টরের সঙ্গে মানে আমার
হয়নি, আমি বুঝতে পারিনি ওনার ট্রিটমেন্টটা, আমি অন্য ডক্টরকে দেখেছি। তার মানে এটা না যে এ ভুল বা ও ঠিক, জিনিসটা হচ্ছে কার থেকে আমি মানে রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে। এবার আমি বলি আপনাদেরই কথাতে বা আমার রাজা গোপাল বাবু যেটা বললেন, উনি তো অপোজিশনের মধ্যে কথা বললেন একটা, উনি রাজনৈতিক বিশ্লেষণ মানে উনি, আমি জানি না ওটা হিডেন একটা এজেন্ডা দিয়ে এসেছেন কিনা, কিন্তু জিনিসটা হচ্ছে হ্যাঁ আপনি আমাদের জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু পরিষেবা মানুষ পাচ্ছে, পরিষেবা দিয়ে কিন্তু মানুষরা স্যাটিসফাইড। দেখুন কোথাও কোথাও ভুল, দেখুন মালদাটা আপনি চালান, আরেকবার চালান, নিজে বলছেন, আমি তাই জন্য এসএসকেএম যেখানে বারবার করে বলছেন যে সেখানে চিকিৎসা হয়নি জন্য ছুটে এসেছে, এটা কিন্তু জনগণ দেখে নিয়েছে। এবার জিনিসটা কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে তাকে, উত্তরবঙ্গ থেকে আসতে হবে কলকাতা। 90% যদি ঠিক থাকে, 10% যদি ভুল হয়, 10% আমরা ঠিক করব। আর কবে আমরা ঠিক করব? 2011 থেকে 2024 আর কবে? আমি আবার সজল বাবুর কাছে যেতেই হবে, সজল বাবুর কাছে যেতে হবে। সজল বাবু, আপনি রয়েছেন অনেকক্ষণ ধরে, আপনি পুরো আলোচনাটা শুনছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, চিকিৎসা পরিষেবা নিয়ে যখন প্রশ্ন উঠছে, রাধামোহন বাবু খুব সন্তর্পণে চিকিৎসকদের দিকে আঙুলটা বারবার করে তুলছেন। এটাই তো স্বাভাবিক ঘটনা, যখন কোনো শাসক দল বা কোনো সরকার ফেইলিওর হয়, তখন চিকিৎসক যেহেতু হাতের সামনে থাকে, তাকে দায়বদ্ধ করে মানুষের রোষানলের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে গণপিটুনির মুখে তাদেরকে ফেলে দেয়। এটা সমস্ত সরকারেরই কর্তব্য এবং দায়িত্ব, তারা এটা সুচারুভাবে করে চলেছে। এখানে কতগুলো জিনিস বুঝতে হবে। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যে আজকে চিকিৎসকদের দিকে আঙুল যেসব রাজনৈতিক দলগুলো দিচ্ছে, দেখাচ্ছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আজকে মূল সমস্যাটা কি রয়েছে সেটা কিন্তু আজকে বোঝার চেষ্টা করুন। কারণ মূল সমস্যাটা আজকে সবাই বলছে যে আজকে অনেক পরিকাঠামো তৈরি করে দিয়েছে, কেন্দ্র বলছে অনেক টাকা দিয়ে দিয়েছে, রাজ্য বলছে আমি অনেক পরিকাঠামো তৈরি করে দিয়েছি, তাহলে মানুষ স্বাস্থ্য পাচ্ছে না কেন? আসল জায়গাটাই দেখতে হবে। আজকে বোর্ড কমিটি যে রেকমেন্ডেশন করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কমপক্ষে 10% বাজেট হচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে। এখন কত আছে? 1%। রাজ্য কনকারেন্ট লিস্টে রয়েছে, স্বাভাবিকভাবে রাজ্যগুলো তাদের কত শতাংশ বরাদ্দ করতে হবে? 15 থেকে 20% আছে। কত পশ্চিমবঙ্গে? 7%। তাহলে এই যে একটা বিরাট রকমের ডেফিসিট রয়েছে, আজকে পরিকাঠামো কি আছে, আজকে ম্যান পাওয়ার কি আছে সেটা দেখতে হবে। আজকে যে গ্রাসরুট লেভেলে যেসব সুইপার এবং জিডিএর পোস্ট 70%-এর উপরে ফাঁকা রয়েছে। আজকে জিডিএমও যেটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পোস্ট 40%-এর উপরে ফাঁকা রয়েছে। স্পেশালিস্ট রুরাল হসপিটালগুলোতে স্পেশালিস্ট 90%-এর উপরে ফাঁকা রয়েছে। কাদেরকে দিয়ে স্পেশালাইজেশন চালানো হচ্ছে? যারা সবে মাত্র পাস করে বেরিয়েছে, বন্ড পোস্টিং এ দেওয়া হচ্ছে, যাদের একেবারে সজল বাবু, বোঝাই যাচ্ছে যে প্রশ্নটা বা যে আঙুলটা আপনাদের দিকে উঠছে সেটাতে সত্যি তো নয়, কোথাও গিয়ে আমাদের দুঃখটা প্রকাশ করতে হয় যে সিস্টেমটাই অনেকটা মনে হয় শুধরাতে হবে মুহূর্তে। ঠিক, আমি একটু দনমার বাবুর কাছে একটু বোঝবার চেষ্টা করি। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, আমি আপনার উত্তর নেব, কিন্তু তার আগে আমাকে একটু বলুন তো, এই যে বারংবার করে চিকিৎসকদের দিকে আঙুল তোলা হচ্ছে, চিকিৎসকদের নাকি গাফিলতি রয়েছে, নিঃসন্দেহে তারা যদি ভুল করে থাকে তাহলে সত্যি সেটা ভুলই, কিন্তু তাদেরকেও তো কাউকে না কাউকে গিয়ে রিপোর্টটা দিতে হয় যে কি হচ্ছে কি না হচ্ছে। যদি আমি মেনে নিই হাসপাতালের সুপার সবটার পেছনে রয়েছেন, কিন্তু হাসপাতালের সুপার ওপরেও তো কেউ আছে, স্বাস্থ্য মন্ত্রক বলে তো কিছু একটা আছে, সেখানে তো কেউ না কেউ রয়েছে যাদের কাছে পুরো গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা রিপোর্টিংটা করা হয়। তাহলে তাদের ভূমিকাটা এক্ষেত্রে কি? দেখুন, চিকিৎসকদের মূল দায়িত্ব হচ্ছে রোগীকে চিকিৎসা করা। চিকিৎসকদের দায়িত্ব না হাসপাতালের পরিকাঠামো তৈরি করা, এক্স-রে মেশিন নিয়ে আসা, ল্যাবরেটরি তৈরি করা, এগুলো সব সরকারের দায়িত্ব। এবার কিছু হয়তো চিকিৎসক আছেন, তারা হয়তো ঠিক মতন কাজ করেন না, কিন্তু আপনি যদি দেখেন তারা সব তৃণমূলপন্থী চিকিৎসক। তারা জানে যে আমরা যদি হাসপাতালে গিয়ে ঠিক মতন কাজ নাও করি, আমাদের ট্রান্সফারও হবে না এবং সরকার কিছু বলবে না, কারণ আমরা তৃণমূলের সাথে আছি। তো আমরা বলবো, সবসময় বলে থাকি যে চিকিৎসকরা যদি কাজ না করে, তাদেরকে দিয়ে কাজ করানোর দায়িত্ব সরকারের পরে, রাজনীতি না করাই ভালো। সরকারের পরে তারপরে সিপিএম বিজেপি যারা রাজনীতি করছে, এই যে আমরা জানি বাম আমলে স্বাস্থ্যের বিহাল অবস্থা হয়েছিল, তারপরে এই সরকার বলেছিল, এই তৃণমূল পার্টি বলেছিল পরিবর্তন আনবে, আর তারা আসার পরে সাথে সাথে দুটো পরিবর্তন এনেছিল। যদি হচ্ছে বসিরহাট মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে বসিরহাট মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল করেছিল,
আর বিল্ডিংটার রং পরিবর্তন করে নীল সাদা রং করে। না রাজ্য সরকারই কি তাহলে শুধুমাত্র দায়িত্ব যে একটা ঝাঁচকচকে পরিকাঠামো তৈরি করে শুধু নয়, বাইরে থেকে অর্থাৎ ভেতরটা পুরো খোকলা হয়ে রয়েছে সেটা কেউ দেখছে না, শুধু কি ফিতে কেটে সেখানে বলা হচ্ছে মানে আমরা সব করে ফেলেছি, সব উন্নয়ন হয়ে গেছে, শুধু এই কারণের জন্য দেখবেন তনয়া আপনি যদি এটা প্রমাণ চান দেখবেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হচ্ছে গোড়ালিতে চোট লেগেছিল, সেখানে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে না গিয়ে এসএসকেএমে এসেছিলেন। রাজাগোপাল বাবু, এই যে তন্ময় বাবু যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসলো, তাহলে মনে হয় না যে এই বিষয়গুলোকে শুধরে দিলে সাধারণ মানুষের অনেকটা বেশি সুবিধা হতো, যে সাধারণ মানুষের আশীর্বাদে এই রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে? হ্যাঁ দেখুন, মানে সাধারণ মানুষ যে সমস্ত নিয়ে ভাবে, সাধারণ মানুষের চাহিদা খুব অল্প, তারা একটু খেতে পরে থাকতে চায়, ভালো স্বাস্থ্যটা পেতে চায়, কিন্তু স্বাস্থ্য পরিষেবা যে জায়গায় দাঁড়িয়ে আছে যে সরকার সঠিকভাবে চিন্তা করতে চাইছে না, কি করে ভালো করে সার্ভিস দেবো সেটা নিয়ে তারা একেবারেই ভাবছে না, একেবারে যেহেতু ওভার ক্রাউডেড সিস্টেম হয়ে আছে। একটু দাঁড়ান, বলতে দিন না, আপনি কেন আমরা দিয়েছিলাম এটা মানুষ দাদা, এটা মানতে হবে, কোভিডে সবথেকে বেশি পরিষেবা আমরাই দিয়েছিলাম। আমি জানি না, হেলথ সম্বন্ধে বলতে কি উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন, এটা ওভার ক্রাউডেড সিস্টেম। প্লিজ 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 বলুন, জানেন তো কি হয়েছিল পশ্চিমবঙ্গে? প্লিজ রাস্তায় পড়ে মারা যাচ্ছিল, সময় একদম শেষের দিকে আপনারা ফেলে দিচ্ছিলেন, একটু বলতে দিন, একটু ধৈর্য থাকা উচিত, ডিবেটে আসলে সবার কথা শুনতে হয়। হ্যাঁ, সময় খুবই অল্প। ব্যাপারটা হচ্ছে যে এত ওভার ক্রাউডেড সিস্টেম হয়ে গেছে সেখানে, কেননা আমরা নিয়ন্ত্রণ করিনি যে হেলথ পরিষেবাটা শুধুমাত্র ডাক্তারি ব্যবস্থা নয়, এটা যারা জানেই না তারা এইসব কথা বলে। হেলথ একটা সামগ্রিক ব্যাপার, সেখানেতে তার নানান ভাবনা চিন্তা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে একেবারে গোড়ার দিক থেকে। সেই যদি আপনি না করে আপনি খালি বলছেন ডাক্তাররা দায়ী, ডাক্তারদের সরিয়ে দাও, পানিশ করে দাও, মেডিকেল নেগলিজেন্স, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনাকে যেতে হবে যাতে গ্রামের মানুষগুলো শহরে না আসে, সেখানে যদি ভালো পরিষেবা পায়। 10 সেকেন্ড দেখুন, আমি একটা কথা বলি, তন্ময়দা যেটা বলছিল যে সব ভুল আমাদের আছে, আর জিনিসটা হচ্ছে যে আমরা কোভিডের টাইমে খুব বাজে কাজ করেছিলাম, তাহলে ওনারা কি করেছিলেন, ডেড বডি দিয়ে, না আমাকে বলতে দিন, এটাও কিন্তু একটা হেলথের ব্যাপার, এটাও অনুষ্ঠান শেষ করতে এখানে আমরা অনুষ্ঠান শেষ করতে আমরা খোঁজবার চেষ্টা করেছি, কোন রকমের কোনো রাজনীতি নয়, এখন রাজনীতি করছে কি না করছে এর নেপথ্যে কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই। আমাদের কাছে পরিষ্কার একটা বিষয়, সাধারণ মানুষ তারা আসছেন, তারা কি আদৌ পরিষেবা পাচ্ছেন, যেই পরিষেবা অত্যন্ত জরুরি পরিষেবার মধ্যে পড়ে, এবং তাতে রাজ্য সরকার তারা কতটা কাজ করছেন, কতটা তাদের ভূমিকা রয়েছে একেবারে। এবং রিপাবলিক বাংলা বরাবরই সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে, এবং মানুষের কণ্ঠস্বর হয়েই আপনাদের সামনে আমরা তুলে ধরবো এ রাজ্যে সাধারণ মানুষের পরিস্থিতি কি, তারা সরকারি হাসপাতালে গেলে কি পরিষেবা পায়, তারা প্রশাসনের দ্বারস্থ হলে কি কি শুনতে হয় তাদের, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমরা আগেও তুলে ধরেছি, আবারও তুলে ধরবো। তবে তো নয়, আজকের মতো চারটার খবর এখানেই শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।